সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা রাখছি সবাই ভালো আছো। সবার মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায় আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা, এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথম যে সৃজনশীল প্রশ্নটি আলোচনা করব সেই প্রশ্নটি এখন বোর্ডে দেওয়া আছে। তোমরা দেখো, এখানে চিত্রে একটি ব্যবস্থা দেখানো হলো যেখানে পুলিশ নল থেকে উৎপন্ন এক্সরশ্মির ধাতুর পাশ দিয়ে যাওয়ার সময় বিক্ষিপ্ত হচ্ছে। এটি একটি পুলিশ নল এক্স উৎপাদন প্রক্রিয়া। এক্স উৎপাদন করার জন্য এখানে একটি ফিলামেন্ট পদ্ধতি আছে, সেই ফিলামেন্টটাকে উত্তপ্ত করা হয়। উত্তপ্ত হওয়ার পর এখানে একটি ধাতব প্লেটাস পাত আছে, তাপীয় নিঃসরণের মাধ্যমে এখান থেকে ইলেকট্রন নিঃসরণ হবে এবং এখানে টার্গেটে আঘাত করবে। এই টার্গেটে আঘাত করার পরে সেখান থেকে অজানা এক ধরনের রশ্মি নির্গত হয়, যাকে বলি আমরা এক্স রে। যখন দ্রুতগতি সম্পন্ন ইলেকট্রন যখন কোনো ধাতুকে আঘাত করে তখন সেখান থেকেই অজানা রশ্মি বা এক্স রে উৎপন্ন হয়। দ্রুতগতি করার জন্যই আমরা বাইক থেকে এখানে 30,000 থেকে 50,000 কিলোভোল্ট ব্যবহার করি। উদ্দীপকে এখানে 30,000 তথা 30 কিলোভোল্ট শক্তি এখানে ব্যবহার করা হলো। তাহলে যে এক্স উৎপন্ন হলো সেই এক্স রে তরঙ্গ দৈর্ঘ্য আমাকে চাওয়া হয়েছে। পুলিশ নল থেকে নির্গত এক্স রে তরঙ্গ দৈর্ঘ্য কত হবে। তাহলে তোমরা এখানে প্রথম আমরা যদি সমাধানটা উল্লেখ করি তাহলে প্রথম প্রশ্ন যেটি সেটি হচ্ছে গ এর উত্তরটা কি। গ বলা হচ্ছে নির্গত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য তথা এক্স রে তরঙ্গ দৈর্ঘ্য। আমরা জানি এক্স রে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ইজ ইকুয়াল টু hc বাই ev। এটা হচ্ছে আমাদের জানা। ল্যামডা ইজ ইকুয়াল টু hc ডিভাইডেড বাই ev। এখান থেকে আমাদের এই প্রয়োগের অঙ্কটি আমরা সমাধান করতে পারবো। এইচটা কি? এইচ হচ্ছে প্লাঙ্ক ধ্রুবক, মান জানা আছে কতটা? 6.63 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 জুল সেকেন্ড। সেটা কি? এখানে আলোর বেগ। আলোর বেগ কত? 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড। এটা কি? ইলেকট্রনের চার্জ। ইলেকট্রন কি আঘাত করে? ইলেকট্রনের শক্তিটাই এক্স উৎপন্ন হয়, রূপান্তরিত হয়। সেখান থেকে আমাদের এই তরঙ্গ দৈর্ঘ্যের সমীকরণটি আমরা প্রতিপাদন করছি। এটি আমার ভিডিও ক্লাসে ছিল, তোমরা ক্লাসগুলো দেখলে পুনরায় দেখলে আবার সেটি ভালো করে বুঝে নিতে পারবা। ইলেকট্রনের চার্জ 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19। যে ভোল্টেজটা তুমি দিলা যার কারণে ইলেকট্রনটা তাড়িত হলো, গতিশীল হলো, সেই বিভব ভি। এই EV মানে এটা হচ্ছে বিভব ভোল্টেজ। এই 30 কিলোভোল্ট 30 ইন্টু 1000 দিয়ে গুণ করলে ভোল্ট হয়ে যাবে। তাহলে এই মানটি আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে তরঙ্গ দৈর্ঘ্যটি আমরা পেয়ে যাব। যে তরঙ্গ দৈর্ঘ্যটা এখান থেকে যে তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট ফোটন পুলিশ নল থেকে নির্গত হচ্ছে, অর্থাৎ এই নল হতে নির্গত এক্স রে বা ফোটনের আমরা তরঙ্গ দৈর্ঘ্যটি এখান থেকে পেয়ে যাব, যেটি আমার গ প্রশ্নের চাওয়া হয়েছে। এখানে একটি ক্যালকুলেশন করা আছে। ক্যালকুলেশনটা করার পরে যেই মানটা তোমরা পাবা সেটি আমরা একটু লিখে দিচ্ছি। অবশ্যই তোমরা তোমাদের খাতায় ক্যালকুলেটরের সাহায্যে এই মানগুলো বসিয়ে ক্যালকুলেট করবা এবং মিলে কিনে দেখবা। আমারটা ক্যালকুলেশনে ভুলও হতে পারে, তোমরা সঠিক আছে কিনা সেটি দেখবা এবং আমাকে জানাবা। এটা হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 11 মিটার। সাধারণত তরঙ্গ দৈর্ঘ্যকে আমরা অ্যাংস্ট্রমে প্রকাশ করি, সেই জন্য 10 দিয়ে ভাগ করে দিলে আমরা এখানে পাবো সেটা হচ্ছে 0.414 অ্যাংস্ট্রম। এটা দিয়েও আমরা লিখতে পারি, এটাই রাইট, সঠিক। অ্যাংস্ট্রমে তুমি প্রকাশ করতে পারো। তাহলে কি তোমরা বুঝতে পারলা পুলিশ নল থেকে নির্গত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্যের মানটা কিভাবে আমরা নির্ণয় করব? এক্স রে বর্ণনা সেখানে আছে, এক্স রে আমি আলোচনা করছি, সেটি আজকে প্রয়োগ করতেছি। সেই তরঙ্গ দৈর্ঘ্যের সমীকরণ হচ্ছে hc বাই ev। h হচ্ছে প্লাঙ্ক ধ্রুবক, c হচ্ছে আলোর বেগ, e হচ্ছে ইলেকট্রনের চার্জ, b হচ্ছে প্রযুক্ত ভোল্টেজ। যেই ভোল্টেজটা দিয়ে ইলেকট্রনটাকে তুমি গতিশীল করে এক্স রে উৎপন্ন করছো, এই গতিশীল ইলেকট্রন গিয়ে টার্গেট আঘাত করার পরে এক্স রে উৎপন্ন হচ্ছে। এটি নিশ্চয় তোমরা এখন বুঝে গেছো। খেয়াল করতে পারো। খেয়াল করো, বিক্ষিপ্ত ফোটন ও প্রকৃত ইলেকট্রনের ভরবেগের তুলনা করো। এই এক্স রে ফোটন যখন কোন ধাতুর পাশ দিয়ে যাচ্ছিল, প্রশ্নে বলা হচ্ছে, তখন এটি বিক্ষিপ্ত হচ্ছে। আমরা জানি
এক্স রে যখন কোনো হালকা মোলকে আঘাত করে অর্থাৎ হালকা মোলের ইলেকট্রন তখন ওই ফোটন থেকে শক্তি শোষণ করে। ফলে এই আপতিত ফোটন যখন বিক্ষিপ্ত হয় তখন তার শক্তি কমে যায়, তরঙ্গদৈর্ঘ্য বৃদ্ধি পায়। আপতিত এবং বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গদৈর্ঘ্যের পার্থক্য থাকে, অর্থাৎ বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গদৈর্ঘ্য বৃদ্ধি পায়। এটি স্যার অর্থাৎ কম্পটন প্রথম পর্যবেক্ষণ করেন বলে এটিকে বলে আমরা কম্পটন ক্রিয়া। সেই পরিবর্তিত তরঙ্গদৈর্ঘ্যের মান কত হবে সেটি আমরা কম্পটন ইকুয়েশন থেকে জানতে পারি। কম্পটন ইকুয়েশন থেকে আমরা তাহলে বিক্ষিপ্ত ফোটনের, যদি আমাদেরকে এখানে বলা হচ্ছে বিক্ষিপ্ত ফোটন ও প্রক্ষিপ্ত ইলেকট্রনের ভরবেগের তুলনা করো, যে ফোটনটা বিক্ষিপ্ত হচ্ছে তার ভরবেগ বের করব, তার ভরবেগ বের করব। তারপরে আমরা বের করব প্রক্ষিপ্ত ইলেকট্রনের, এই ইলেকট্রনের ভরবেগ। এই দুটা ভরবেগের তুলনা করব। এখন দেখো, প্রথমত আমরা আলোচনা করি যে আমার বিক্ষিপ্ত যে ফোটনটা আছে তার ভরবেগ তুমি কিভাবে বের করবা। তার তরঙ্গদৈর্ঘ্য আছে, এই দেখো আমরা তরঙ্গদৈর্ঘ্য সমান হচ্ছে p/h, এটি আমরা জানি। p/h এটি হচ্ছে তরঙ্গদৈর্ঘ্যের সমীকরণ নাকি, h/p, lambda is equal to h/p, এটা হচ্ছে কি lambda is equal to h divided by p, এই p হচ্ছে ভরবেগ। তাহলে এই ফোটনের তরঙ্গদৈর্ঘ্য যদি পরিবর্তন হয় ল্যামডা হয়, কেন? আপতিত ফোটনের তরঙ্গদৈর্ঘ্য কমে যাবে না, কার থেকে? বিক্ষিপ্ত যখন হবে তখন। কারণ এইখানকার ধাতু ইলেকট্রন থেকে তার সংঘর্ষের পরে তার শক্তি কমে যাবে, তরঙ্গদৈর্ঘ্য বেড়ে যাবে। সেই পরিবর্তিত তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা হয়, ল্যামডা প্রাইম হয়, তাহলে আমরা এই সমীকরণটি লিখতে পারি ল্যামডা ইজ ইকুয়াল টু h/p। এটি আমরা কোয়ান্টাম তত্ত্ব থেকে এই সমীকরণটি আমরা বের করছিলাম, মনে আছে না? হ্যাঁ, তাহলে সেটা দেখো, তাহলে এখান থেকে p ইজ ইকুয়াল টু কি লিখবা? h/λ পাই। এই সমীকরণ থেকেই আমরা বিক্ষিপ্ত প্রোটনের বিক্ষিপ্ত ফোটনের ভরবেগ নির্ণয় করতে পারবো, বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গদৈর্ঘ্যটা বের করি। এখন এই বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গদৈর্ঘ্য তুমি পাবা কিভাবে? সেটি কম্পটন ইকুয়েশন থেকে পাবা, ল্যামডা প্রাইম ইজ ইকুয়াল ল্যামডা প্লাস h/m0c ইনটু 1 মাইনাস cos পাই। এই ইকুয়েশনটা কোথা থেকে লিখলাম? এটি হচ্ছে কম্পটন ইকুয়েশন, কম্পটনের সমীকরণ। অর্থাৎ পরিবর্তিত তরঙ্গদৈর্ঘ্যের মান বা বৃদ্ধিপ্রাপ্ত তরঙ্গদৈর্ঘ্যের মান হবে আগের তরঙ্গদৈর্ঘ্য যেটি সেটা প্লাস h/m0c ইনটু 1 মাইনাস cos পাই। সব মান কি এখানে আছে? সবই আছে এখানে। দেখো, যে ফোটনটা আপতিত হচ্ছে সেটা কিন্তু নির্গত হচ্ছে কুলিজ নল থেকে। এই কুলিজ নল থেকে যে তরঙ্গদৈর্ঘ্যটা বিশিষ্ট ফোটন নির্গত হচ্ছে সেই তরঙ্গদৈর্ঘ্যটা কিন্তু আমরা গ থেকে বের করছি। তাহলে তোমার এই ল্যামডার মানটা জানা আছে। তাহলে এইচ এর মান কত? ল্যামডার মানটা কত ছিল? 4.147 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 11 প্লাস, ঠিক আছে? এটা হ্যাঁ, এরকম যে ক্যালকুলেশন করছিলাম মনে হচ্ছে নাকি? 4.1438 আর এইচ এর মান কত এখানে? এইচ কত? এইচ হচ্ছে প্লাঙ্ক ধ্রুবক, এটার মান হচ্ছে 6.63 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 34। এমনটটা কি? এমনট হচ্ছে ইলেকট্রনের ভর, 9.1 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 31। সি কি? আলোর বেগ, 3 ইনটু 10 টু দি পাওয়ার 8। এখন আমাদের 1 মাইনাস cos পাই এটি বসাতে হলে তো এটা একটা বুঝতে হচ্ছে। তাহলে আমাদের ইকুয়েশনটা খেয়াল রাখতে হবে, চাইতে কি ছিল? ফোটনের তরঙ্গদৈর্ঘ্য এবং পরে হচ্ছে বিক্ষিপ্ত ফোটন ও প্রক্ষিপ্ত ইলেকট্রনের ভরবেগের তুলনা। তো আমরা এটি করার জন্য এটা বুঝতে হচ্ছে, বুঝতে পেলাম। 1 মাইনাস cos পাই, পাইটা হচ্ছে এই বিক্ষিপ্ত ফোটনটা কত কোণে বিক্ষিপ্ত হচ্ছে, কত কোণে বিক্ষিপ্ত হচ্ছে। আমার এখানে উদ্দীপক দেওয়া আছে, এটি হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আমরা এখানে লিখব cos 60। তাহলে এই ক্যালকুলেশনটাকে আমরা করতে পারবো না? অবশ্যই পারবো। এখান থেকে আমরা ল্যামডা প্রাইমের মান পাবো, সেই মানটা আমরা এখানে বসিয়ে দেব। তো আমি ক্যালকুলেশন করা আছে কিনা একটু দেখি, আমি তোমাদের জন্য করে রাখছিলাম কিনা। হ্যাঁ, ক্যালকুলেশনটা করা আছে, একটু দেখো। সেটি হচ্ছে এই মানটা হচ্ছে
4.2652 into 10 to the power minus 11 মিটার। এই হচ্ছে কি আমার এই যেই ফোটনটা বিক্ষিপ্ত হচ্ছে অর্থাৎ বিকিরণটা বিক্ষিপ্ত হচ্ছে সেই বিকিরণের পরিবর্তিত তরঙ্গদৈর্ঘ্য। একটু খেয়াল করবা, এখানে কিন্তু ক্যালকুলেশন করার সময় দশমিকের পরে 4 ঘর বা 5 ঘর পারলে পুরোটাই নিবা, কারণ এখানে তরঙ্গদৈর্ঘ্য কিন্তু বড় ধরনের পরিবর্তন হয় না, খুব সামান্য পরিবর্তন হয়। সেটি যদি তুমি প্রায় হিসাব ধরে নাও তাহলে কিন্তু সমস্যা পড়ে যাবে। দেখো, আপতিত ফোটনের তরঙ্গদৈর্ঘ্য ছিল 4.138 ইন্টু 10 টু দি মাইনাস 11, আর যেটি পরিবর্তন হচ্ছে সেটা হচ্ছে 4.26, সামান্য দশমিকের পরে যে ঘরটা সেটি এখানে পরিবর্তিত। সুতরাং ক্যালকুলেশন করার সময় এই ক্ষেত্রে মনে রাখতে হবে আমরা দশমিকের পরে 4 ঘর কিংবা 5 ঘর পর্যন্ত ব্যবহার করব, কারণ খুবই সামান্য হয়, সেটা যদি ক্যালকুলেশনে বাদ দিয়ে দিই তাহলে আবার ভুল হয়ে যাবে না। আচ্ছা, তাহলে পরিবর্তিত তরঙ্গদৈর্ঘ্যটা আমরা পেলাম, এই যে বিক্ষিপ্ত ফোটন হচ্ছে সেটি পরিবর্তিত তরঙ্গদৈর্ঘ্য কত সেটি। আমাদের অনেক সময় প্রশ্ন হয় আপতিত ফোটনের শক্তি এবং বিক্ষিপ্ত ফোটনের শক্তির পরিবর্তন কেমন হয়। তাহলে শক্তি মানে ইজিক্যাল টু hc বাই ল্যামডা, ইজিক্যাল টু কি hf বা hc বাই ল্যামডা, সেখান থেকে শক্তি বের করতে পারবো। যেহেতু ল্যামডাটা আমরা এখানকার ল্যামডাটা বের করলাম, আবার পরিবর্তিত অবস্থায় তরঙ্গদৈর্ঘ্য কত সেটিও বের করলাম। এখন পরিবর্তিত অবস্থায় বিক্ষিপ্ত ফোটনের ভরবেগ আমরা বের করব এই সমীকরণ থেকে, h বাই ল্যামডা থেকে। ল্যামডার মান হচ্ছে এটা, তোমরা নিশ্চয় এই মানটি ক্যালকুলেশন করতে এখন পারবা না? এখান থেকে তুমি বের করে নিতে পারবা যে কি পি এর মানটা কত হবে। তাহলে আমরা এখানে যদি আসি, আমরা একটু এটা বুঝতে হলে এটা পুরোটা একটু মুছে ফেলি। তো ক্যালকুলেশন করতে হচ্ছে আমাদেরকে, নিশ্চয়ই তোমরা উদ্দীপকটা তুলে নিছ, এবং উদ্দীপকটা তোমরা যদি উঠায় না নাও তাহলে ভিডিওটা রিভিউ করে আবার সেখান থেকে দেখে নিয়ে উঠাতে পারবা, তাহলে সহজ হবে। তাহলে এখান থেকে কি আমরা পি প্রাইমের মানটা বের করতে পারবো না h বাই ল্যামডা প্রাইম থেকে? অবশ্যই পারবো। 6.63 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34, আর ল্যামডা প্রাইমের মান হচ্ছে 4.2652 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11। এই ক্যালকুলেশনটা আমি তোমাদের জন্য করে রাখছি সময়টাকে সেভ করার জন্য। সেই মানটা হচ্ছে 1.55 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 23। একক কি হবে? ভরবেগের একক কেজি মিটার পার সেকেন্ড। তাহলে আমরা যে ফোটনটা যা বিকিরণটা বিক্ষিপ্ত হচ্ছে তার তরঙ্গদৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম। এখন আমাদের জানা দরকার যে প্রক্ষিপ্ত যে ইলেকট্রনটা প্রক্ষিপ্ত হচ্ছে সেটির ভরবেগ কত হবে। ইলেকট্রনটা আপতিত ফোটন থেকে শক্তি শোষণ করতেছে, সেই শক্তি শোষণ করে সেই ইলেকট্রনটি গতিপ্রাপ্ত হচ্ছে, অর্থাৎ ইলেকট্রনটি গতিশক্তি প্রাপ্ত হচ্ছে। তা ইলেকট্রনের গতিশক্তি মানে হচ্ছে কি আপতিত ফোটনের শক্তি বিয়োগ বিক্ষিপ্ত ফোটনের শক্তি। কারণ ফোটন আপতিত হওয়ার পর ধাতুস্থ ইলেকট্রন সেটি সেখান থেকে শক্তি শোষণ করে, যার কারণে বিক্ষিপ্ত ফোটনের শক্তি কমে যায় এবং বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গদৈর্ঘ্য বৃদ্ধি পায়, যেটি কম্পটন ক্রিয়া থেকে কম্পটনের সমীকরণ থেকে সেই তরঙ্গদৈর্ঘ্যটা আমরা পরিমাপ করছি এবং বিক্ষিপ্ত ফোটনের ভরবেগও পরিমাপ করছি। এখন আমরা বের করব প্রক্ষিপ্ত ইলেকট্রনটি যেটি গতিশীল হচ্ছে তার ভরবেগ কত, তার সাথে বিক্ষিপ্ত ফোটনের ভরবেগের তুলনা করব। এটি হচ্ছে আমাদের কাজ উদ্দীপক অনুসারে। তাহলে আমরা বলতে পারি প্রক্ষিপ্ত ফোটনের শক্তি যদি গতিশক্তি যদি টি হয়, সেটি হচ্ছে ফোটনের গতিশক্তির পার্থক্য, অর্থাৎ আপতিত ফোটনের শক্তি খেয়াল করে দেখো একটু, আপতিত ফোটন যেই ফোটনটা তথা বিকিরণটা আপতিত হচ্ছে, আপতিত ফোটনের শক্তি থেকে আমরা বিয়োগ করব বিক্ষিপ্ত ফোটনের শক্তি। বিক্ষিপ্ত ফোটনের শক্তি খুব খেয়াল করো, এটি কিন্তু আমার মূল থিম অঙ্কের। তাহলে আমরা বলছি কি ইলেকট্রনের গতিশক্তি আমরা গতিশক্তি থেকে ভরবেগ পরিমাপ করব, সেই কারণে গতিশক্তি থেকে ভরবেগ পরিমাপ করব, সেই জন্য আমরা ইলেকট্রনের গতিশক্তিটা বের করতেছি। ইলেকট্রনের গতিশক্তি সমান হচ্ছে কি এই আপতিত ফোটনের গতিশক্তির পরিবর্তন, অর্থাৎ আপতিত ফোটনের শক্তি যেটা ছিল সেটা সংঘর্ষের পূর্বে, এটা হচ্ছে কি সংঘর্ষের পূর্বে আপতিত ফোটনের শক্তি,
আর এটা হচ্ছে সংঘর্ষের পরে, সংঘর্ষ যখন ঘটলো সংঘর্ষের পরে বিক্ষিপ্ত প্রোটনের গতিশক্তি। এই দুটা গতিশক্তির পার্থক্যটাই হচ্ছে ইলেকট্রনের গতিশক্তি প্রকৃত ইলেকট্রনের, অর্থাৎ প্রকৃত ইলেকট্রন শক্তিটা সেখান থেকে পাচ্ছে। তাহলে আমরা এখন ক্যালকুলেশনটা করতে পারি খুব সহজে। দেখো কৌশলটা আমাদের জানতে হবে, ইকুয়েশনটা আমরা কি করবো সেই বিষয়টা আমাদের খেয়াল রাখবো। তাহলে P ইকুয়াল টু আমরা লিখতে পারি আপতিত প্রোটনের শক্তি, প্রোটনের শক্তি ইকুয়াল টু হচ্ছে HF, আমরা জানি বা এটাকে লিখতে পারি hc বাই ল্যামডা। যেহেতু ল্যামডাটা আমাদের এখানে জানা আছে সেজন্য আমরা এটা ব্যবহার না করে এটা করতেছি। তাহলে আমি লিখবো আপতিত প্রোটনের শক্তি হচ্ছে hc বাই ল্যামডা, সংঘর্ষের পরে হচ্ছে hc বাই ল্যামডা প্রাইম। লিখতে পারি ইলেকট্রনের গতিশক্তি সমান হচ্ছে আপতিত প্রোটনের শক্তি বিয়োগ সংঘর্ষের পরে বিক্ষিপ্ত প্রোটনের শক্তি, দুইটার পার্থক্যটাই হচ্ছে ইলেকট্রনের গতিশক্তি। তাহলে এখান থেকে তুমি এখন hc কমন নিলে 1 বাই ল্যামডা মাইনাস 1 বাই ল্যামডা প্রাইম লিখতে পারো এবং একটি সহজ ক্যালকুলেশন হয়ে গেল। এখন তুমি এখান থেকে ক্যালকুলেট করি টি এর মানটা নিশ্চয়ই বের করতে পারবা, কারণ ল্যামডা প্রাইমের মান জানো, ল্যামডার মান এটি হচ্ছে ল্যামডার মান আমরা আগে বের করছি, এটি হচ্ছে ল্যামডা প্রাইমের মান এর আগে বের করছি, আমরা পরে বের করছি পরের অংশের জন্য, এটা গড়ের জন্য বের করছি, এটা গড়তে আমরা কাজ করার জন্য বের করছি। এখন এখানে এইচ এর মান, সি এর মান এবং ল্যামডা প্রাইমের মান বসিয়ে গতিশক্তি বের করবা। সেই গতিশক্তির মানটা তোমাদের জন্য আমি ক্যালকুলেট করে রাখছি, সেটি হচ্ছে 1.366 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 16 জুল। তাহলে ইলেকট্রনের তুমি গতিশক্তি পেয়ে গেছো। ইলেকট্রনের যখন গতিশক্তি পাইলা এখন তার ভরবেগ বের করতে পারবা। তার কি বের করতে পারবা? ভরবেগ বের করতে পারবা। কেমনে ভরবেগ বের করবা? ভরবেগ সাথে গতিশক্তির একটি সম্পর্ক আছে, আছে কিনা? আছে না? গতিশক্তি ইকে বার টি ইকুয়াল টু হচ্ছে পি স্কয়ার বাই টুয়াইস এম, এটি আমরা জানি। ভরবেগ এর সাথে ইকে ইকুয়াল টু পি স্কয়ার বাই টুয়াইস এম লিখতে পারি সেখান থেকে। তাহলে আমার পি ইকুয়াল টু হচ্ছে এটা ইলেকট্রন হচ্ছে সেজন্য পি লিখি ইকুয়াল টু হচ্ছে √2m ইনটু টি। তাহলে এখন তুমি মান বসাতে পারো এখান থেকে √2m হচ্ছে ইলেকট্রনের ভর, ইলেকট্রনের ভর হচ্ছে 9.1 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 31। আর গতিশক্তি তুমি বের করছো, ইলেকট্রনটি যেই প্রকৃত ইলেকট্রনটি যেই গতিশক্তি প্রাপ্ত হচ্ছে সেই গতিশক্তির পরিমাণ হচ্ছে 1.366 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 16। তাহলে এখানে তুমি ভরবেগটা পরিমাপ করতে পারো। এই ভরবেগের পরিমাণ হচ্ছে এই মানটা ক্যালকুলেট করে রাখলাম আমি 1.55 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 23 কেজি মিটার পার সেকেন্ড। তাহলে আমরা পেয়ে গেলাম প্রকৃত ইলেকট্রনের গতিশক্তি ভরবেগ। প্রকৃত ইলেকট্রনের গতিশক্তি থেকে ভরবেগের পরিমাপটা আমরা পেয়ে গেলাম। আমাদের প্রশ্ন ছিল বিক্ষিপ্ত প্রোটনের ভরবেগ এবং প্রকৃত ইলেকট্রনের গতিশক্তি ভরবেগের তুলনা করা। তো প্রকৃত ইলেকট্রনের ভরবেগ এটি, আর আমাদের ইলেকট্রনের গতিশক্তি কত ছিল, প্রোটনের গতিশক্তি কত ছিল সেটি আমরা নির্ণয় করছি, মুছে ফেলছি আমি। সেটা কত ছিল? সেটা ছিল 1.57 না 57 তো হচ্ছে কি এই ক্যালকুলেশনটা মনে হয় আমি ভুল লিখলাম, এটা একটু দেখো 1.57 আর এটা হচ্ছে 1.55 এটা ইনটু 10 টু দি পাওয়ার 23, এটি হচ্ছে কি আমার কার শক্তি, এটি হচ্ছে কি কেজি মিটার পার সেকেন্ড। এটি হচ্ছে এই ভরবেগটা হচ্ছে বিক্ষিপ্ত ফোটনের, আর এটা হচ্ছে বিক্ষিপ্ত ইলেকট্রনের। তো তোমরা কত বলছে একটাকে আরেকটা দিয়ে ভাগ করবো, তাহলে আমরা লিখতে পারি পি ডিভাইড বাই টি ইকুয়াল টু হচ্ছে এটা হচ্ছে কার, এটা হচ্ছে বিক্ষিপ্ত ফোটনের, এটা হচ্ছে বিক্ষিপ্ত ইলেকট্রনের। তাহলে 1.5767 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 23, আর এটা হচ্ছে 1.55 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 23। তোমরা করতে বলছে তো একটাকে একটা দিয়ে ভাগ করছি, ভাগ করার পরে এই মানটা হচ্ছে 1.017, এটা পেলাম আমরা ভাগফলটা। তাহলে আমরা বলতে পারি প্রকৃত ইলেকট্রনের গতিশক্তি হচ্ছে বিক্ষিপ্ত ইলেকট্রনের গতিশক্তি না ভরবেগ। প্রকৃত ইলেকট্রন, তাহলে আমরা কি পেলাম? প্রকৃত ইলেকট্রনের ভরবেগ হচ্ছে বিক্ষিপ্ত ফোটনের ভরবেগের
1.017 গুণ। তো তাহলে আমরা একটি জটিল ক্যালকুলেশন করলাম। আমরা কি করলাম এখানে ক্যালকুলেশনটা কিন্তু আমি তোমাদেরকে জাস্ট মানটা বসাই দিছি। এই ক্যালকুলেশনটা তোমরা করবা তোমাদের মানের সুবিধার জন্য, কিষানের সুবিধার জন্য, হিসাব হচ্ছে কিনা এটি জানার জন্য আমি মানটা যেটা ক্যালকুলেট করে আমি রাখছি সেটি বসাচ্ছি। আর পুরো ক্যালকুলেট করে যদি বসে থাকতে হয় অনেকক্ষণ সময় লাগে, সেই সময়টাকে সাশ্রয় করার জন্য এই কাজটা করলাম। তাহলে আজকে যে প্রথম যে আলোচনাটা আমরা করলাম সেটি হচ্ছে একটা সৃজনশীল প্রশ্ন। সেই সৃজনশীল প্রশ্ন কি ছিল, সেখানে দেখা গেল যে একটা কুলিজ নল থেকে এক্স রে নির্গত হচ্ছে, সেই এক্স রে তরঙ্গ দৈর্ঘ্য কত প্রথমে আমাদেরকে সেটা দেওয়া হয়েছে। সেই এক্স রে তথা ফোটন সেটি যখন ধাতুর পাশ দিয়ে যাচ্ছে তখন সেটি বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে এবং সেখান থেকে একটা ইলেকট্রন প্রকৃত হচ্ছে। বিক্ষিপ্ত ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য কোথা থেকে পাবো আমরা, সেটি পাবো কম্পটন ইকুয়েশন থেকে। কম্পটন ইকুয়েশনটা কি, সেটি হচ্ছে আপতিত বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্যের চেয়ে বিক্ষিপ্ত বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য বেশি হয়। সেই সমীকরণটা ল্যামডা প্রাইম ইজ ইকুয়াল টু ল্যামডা প্লাস এইচ বাই এম নট সি ইন্টু 1 মাইনাস কস পাই, এই সমীকরণটি ব্যবহার করে আমরা বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য বের করতে পারলাম। তাহলে সেখান থেকে আমরা কোয়ান্টাম তত্ত্ব ব্যবহার করি। আমরা জানি তরঙ্গ দৈর্ঘ্যের সাথে ভরবেগের একটি সম্পর্ক আছে, সেটি হচ্ছে ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই পি। সেখান থেকে আমরা ভরবেগ বের করলাম। তারপরে আমরা ইলেকট্রনের ভরবেগ বের করার জন্য ইলেকট্রনের গতিশক্তি বের করলাম। ইলেকট্রন গতিশক্তি কোথায় থেকে পেল, আপতিত ফোটন তথা বিকিরণ থেকেই পাচ্ছে। সেটা হিসাব করলাম কেমনে, সেটা হিসাব করলাম সংঘর্ষের আগে ফোটনের শক্তি এবং পরের শক্তি, যেটা পার্থক্য সেটা ইলেকট্রন শোষণ করছে। তাহলে শোষিত ইলেকট্রনের শক্তিটা হচ্ছে ইলেকট্রন গতিশক্তি প্রাপ্ত হচ্ছে ওই ফোটন থেকে শক্তি সংগ্রহ করে। তাহলে আমরা বলতে পারছি প্রকৃত ইলেকট্রনের গতিশক্তি মানে হচ্ছে সংঘর্ষের পূর্বে ফোটনের শক্তি বিয়োগ সংঘর্ষের পরে বিক্ষিপ্ত ফোটনের শক্তি। পার্থক্যটাই হচ্ছে ইলেকট্রনের গতিশক্তি। গতিশক্তি থেকেই আমরা গতিশক্তির সাথে ভরবেগের যে সম্পর্ক, সেখান থেকেই প্রকৃত ইলেকট্রনের ভরবেগটা পেলাম। তারপর আমরা আমাদের প্রশ্নের যে জায়গা ছিল সেটি হচ্ছে কি দুটি বিক্ষিপ্ত ফোটন এবং প্রকৃত ইলেকট্রনের ভরবেগের তুলনা করা, সেটি আমরা করে নিলাম এবং আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট আসছে কত 1.017 আসছে, অনুপাত করে পেলাম। আমরা বললাম যে ইলেকট্রনের ভরবেগ হচ্ছে বিক্ষিপ্ত ফোটনের ভরবেগের চেয়ে 1.017 গুণ বেশি। এই হচ্ছে কি আমাদের এই প্রথম সৃজনশীল প্রশ্নটা। এখন আমরা আরেকটি সৃজনশীল প্রশ্ন আলোচনা করতে যাচ্ছি। আমি বোর্ডে লিখে দিব, তারপর তোমরা সেটা উঠাবা, তারপর সেটা নিয়ে আলোচনা করবো আজকে। তোমরা তাহলে বোর্ডে তোমরা 2 নং প্রশ্ন, যেটি প্রথম প্রশ্নটা আমরা আলোচনা করলাম, 2 নং প্রশ্ন দেখতে পাচ্ছ। এটিও তোমরা প্রথম প্রশ্নের মতো খাতায় তোমাদের তুলে নাও। প্রশ্নটা কি, একজন শিক্ষার্থী সিজিয়াম ধাতুর পাতে 4.4 × 10⁻⁻7 মিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো আপতিত করে পটতড়িৎ ক্রিয়ার পরীক্ষণ পরিচালনা করছে। সে নিবৃত্তি বিভবের মান পেল 2 ভোল্ট। পরবর্তীতে 6.8 × 10⁻⁻7 মিটার তরঙ্গ দৈর্ঘ্যের লাল আলো ব্যবহার করে। প্রশ্নটা কি, পটতড়িৎ ক্রিয়া প্রদর্শনের পরীক্ষা, সেটি সেই পরীক্ষা চালাচ্ছে একজন শিক্ষার্থী। কোন ধাতুর উপর বিকিরণ আপতিত হচ্ছে, সিজিয়াম ধাতুর উপর। আমরা জানি যথোপযুক্ত কম্পাঙ্ক বিশিষ্ট বিকিরণ যখন কোনো ধাতুতে আপতিত হয় তখন সেখান থেকে ইলেকট্রন নিঃসরণ হয় তথা তড়িৎ প্রবাহ পাওয়া যায়। এই বিষয়টাকে আমরা বলে থাকি পটতড়িৎ ক্রিয়া। এখন সিজিয়াম ধাতুর উপর যখন 4 × 10⁻⁷ মিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো আপতিত করলো, তখন সে দেখলো যে কি নিবৃত্তি বিভব, অর্থাৎ ইলেকট্রন যে নিঃসরণ হচ্ছে ধাতু থেকে সেটাকে থামানোর জন্য বিপরীতমুখী যেই বিভবটা প্রয়োগ করা হয় তাকে আমরা নিবৃত্তি বিভব বলি। সেই নিবৃত্তি বিভবের মান হচ্ছে 2 ভোল্ট। পরবর্তীতে 6.8 × 10⁻⁷ মিটার তরঙ্গ দৈর্ঘ্যের লাল আলো ব্যবহার করলো। এবার সে কি করলো, ওই তরঙ্গ দৈর্ঘ্যের আলো নয়, সে ব্যবহার করলো লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য, যা তরঙ্গ দৈর্ঘ্যের মান আমাদের জানা আছে, এখানে দেওয়া আছে 6.8 × 10⁻⁷। প্রশ্ন হচ্ছে লাল আলো ব্যবহার করায় পটতড়িৎ প্রবাহ ঘটবে কিনা। তাহলে লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট, অর্থাৎ এই তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট বিকিরণের শক্তি কত
সেটি আমরা প্রথম জেনে নিব, এবং সেটা যদি আমার এই সিজিএম ধাতুর থেকে ইলেকট্রন নিঃসরণ করার জন্য প্রয়োজনীয় যে শক্তি অর্থাৎ যে পরিমাণ কাজ করতে হয় সেই কার্যপেক্ষক চেয়ে বেশি হয়, তাহলে আমরা বলতে পারবো যে লাল আলো ব্যবহার করার পরে পরতড়িৎ ক্রিয়া উৎপন্ন হবে কি হবে না। বেশি হলে বলবো হবে, কম হলে বলবো হবে না। আচ্ছা, তাহলে আমাদের এটি প্রশ্ন গেল। প্রথম প্রশ্নটা ছিল ফটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি কত। ইলেকট্রনকে থামা যাওয়ার জন্য, সর্বোচ্চ গতিপ্রাপ্ত ইলেকট্রনকে থামা যাওয়ার জন্য যে বিভবের প্রয়োজন তাকে বলি আমরা নিবৃত্তি বিভব। আর আমার এখানে নিবৃত্তি বিভবের কথা দেওয়া আছে। যে বিকিরণটা আপতিত হচ্ছে তার তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে এটি, তার তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে এত। তাহলে আমরা নিবৃত্তি বিভবের সাথে ইলেকট্রনের গতিশক্তির একটি সম্পর্ক আছে, আমরা সেটা জানি। পরতড়িৎ ক্রিয়া আলোচনা আমরা সেটা করছি। সেটি হচ্ছে কি, গয়ের উত্তরটা আমরা লিখব ই ভি নট ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ এম ভি ম্যাক্স স্কয়ার। এই সমীকরণটি সেখানে প্রয়োগ করব। ইলেকট্রনের গতিশক্তি, ইলেকট্রনকে থামা দিতে যে পরিমাণ কাজ করতে হয় তার দ্বারা পরিমাপ যদি করি। আর এক্ষেত্রে বৈদ্যুতিক কাজ মানে হচ্ছে চার্জ ইনটু বিভব। চার্জ হচ্ছে ইলেকট্রনের চার্জ, বিভব হচ্ছে নিবৃত্তি বিভব, থামার জন্য যে বিভব, নিবৃত্তি বিভব। এই ইকুয়েশনটা আমরা সেখান থেকে পাই। তাহলে সেই জায়গায় যদি আমরা ইকুয়েশন সর্বোচ্চ গতিশক্তি বের করতে চাই, ব্যাক বের করতে চাই, তাহলে সেটি হবে 2ev0 ডিভাইডেড বাই m। এখন তোমরা নিশ্চয় এই ক্যালকুলেশনটা করতে সক্ষম হবা। ই হচ্ছে ইলেকট্রনের চার্জ 1.6 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 19। v0 হচ্ছে নিবৃত্তি বিভব যার মান হচ্ছে 2 ভোল্ট। আর m হচ্ছে ইলেকট্রনের ভর 9.1 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 31 কেজি। এই ক্যালকুলেশনটা করে আমরা এখানে গয়ের উত্তরটা কমপ্লিট করতে পারবো এবং সেই মানটা ব্যাক করতে সেটি নির্ণয় করলাম। এবং আমার এখানে সেই মানটা আমি ক্যালকুলেট করে রাখছি, তোমরা এই ক্যালকুলেশনটা অবশ্যই করবা, আগের অঙ্কের মতোই ক্যালকুলেশনটা করবা। আমার সম্ভবত এখানে যে রেজাল্টটা হচ্ছে ভুল হতে পারে, তোমরা অবশ্যই করবা। 8.386 ইন্টু 10 টু দি পাওয়ার 5 মিটার পার সেকেন্ড। এই হচ্ছে আমার এই উত্তরটা, সর্বোচ্চ গতিবেগ কত হচ্ছে। ক্যালকুলেশনটা কি আমি আবার বলছি, এটি কিন্তু ভুল হতে পারে, তোমরা অবশ্যই ক্যালকুলেশন করে এটা দেখে নিবা সঠিক আছে কিনা আমার ক্যালকুলেশনটা। ঠিক আছে, তাহলে আমরা এটা করতে পারলাম। এবার আসো, লাল আলো ব্যবহার করার ফলে, লাল আলো ব্যবহার করায় পটতড়িৎ প্রবাহ ঘটবে কিনা। পটতড়িৎ প্রবাহ ঘটতে হলে কার্যপেক্ষক থেকে আপতিত বিকিরণের শক্তি বেশি হতে হবে। আপতিত বিকিরণের শক্তি পাবো আমরা কোন সমীকরণ থেকে, ইজ ইকুয়াল টু আপতিত বিকিরণের শক্তি ই সমান হচ্ছে HF, অর্থাৎ আপতিত ফোটনের যে বিকিরণটা আপতিত হচ্ছে তার শক্তি যদি বের করতে চাও এটা দিয়ে করতে পারবা, অথবা hc বাই ল্যামডা দিয়ে করতে পারবা। তুমি এটা দিয়ে করতে পারবা, কারণ এখানে h এর মানটা তোমার জানা 6.63 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 34। আমরা অনেকক্ষণ এটা আলোচনা করতেছি এগুলা। c হচ্ছে 3 ইনটু 10 টু দি পাওয়ার 8, আর ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য যেটি দেওয়া আছে লাল আলোর জন্য 6.8 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 7। তাহলে এই শক্তির পরিমাণটা তুমি ক্যালকুলেট করবা। ক্যালকুলেট করার পরে তোমরা যে মানটা পাবা সেই মানটা হচ্ছে 2.925 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 19 জুল। এটাকে তুমি ইলেকট্রন ভোল্টের ইচ্ছা করে নিতে পারো অথবা রাখতেও পারো। তাহলে আমরা আপতিত ফোটনের শক্তি পেলাম। এখন আমাদের জানা দরকার সিজিএম ধাতুর কার্যপেক্ষক কত। এটি আমরা আইনস্টাইনের যে সমীকরণটি আছে আলোকতড়িৎকে ব্যাখ্যার জন্য যে সমীকরণটি দিল সেই সমীকরণটি আমরা এখানে এখন প্রয়োগ করব। অর্থাৎ এখানে শক্তির নিত্যতার সূত্র, অর্থাৎ আপতিত ফোটনের শক্তি, আপতিত ফোটনের শক্তি সমান হচ্ছে কার্যপেক্ষক যোগ ইলেকট্রনের গতিশক্তি। তাহলে দেখো সেটি আমরা বের করতেছি এখন। তাহলে আমি এটা মুছে ফেলতেছি, ক্যালকুলেশনের জন্য আমার জায়গা লাগবে সেই জন্য এটা করতেছি। দেখো ইলেকট্রনের গতিশক্তি কত, কার্যপেক্ষকটা আমরা পাবো কিভাবে। আমরা জানি আপতিত ফোটনের শক্তি ইজ ইকুয়াল টু কার্যপেক্ষক যোগ সর্বোচ্চ গতিশক্তি। এই হচ্ছে কি আমাদের আলোকতড়িৎকে সংক্রান্ত আইনস্টাইনের সমীকরণের মূল বিষয়টা। আপতিত ফোটনের শক্তি সমান কার্যপেক্ষক যোগ সর্বোচ্চ গতিশক্তি। তাহলে কার্যপেক্ষক জানা দরকার এই শক্তি বিয়োগ কে ম্যাক্স। কে ম্যাক্সটা আমরা বের করতে পারবো না, কে ম্যাক্সটা আমরা বের করতে পারবো কেমনে। হাফ এম ম্যাক্স ভি নট থেকে এটা করা যায়। আমরা এখানে সরাসরি করি hc বাই ল্যামডা মাইনাস
হাফ এম বি ম্যাক্স স্কয়ার। আমরা বি ম্যাক্স বের করছি, আগে করছি না, বি ম্যাক্স বের করছি, ল্যামডাটা আমাদের দেওয়া আছে, তাহলে এখানে সবগুলো তথ্য আমাদের দেওয়া আছে, নাই? এইটা কি প্লাঙ্কের উপর, সি আলোর বেগ, ল্যামডা আপতিত সিজিয়াম ধাতুর উপর যে বিকিরণটা আপতিত হচ্ছে তার তরঙ্গ দৈর্ঘ্য, এম হচ্ছে ইলেকট্রন যেটি নিঃসরণ হবে তার ভর, বি হচ্ছে তার সর্বোচ্চ বেগ যেটি গ থেকে আমরা পাই। তাহলে এখানে আমরা অবশ্যই পায়ের মানটা অর্থাৎ কার্যপেক্ষকের মানটা বের করতে পারবো, এবং তোমরা বের করবা। আমার এখানে ক্যালকুলেশন করা আছে 1.773 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 জুল। এটি হচ্ছে কার্যপেক্ষক, সিজিয়াম ধাতুর কার্যপেক্ষক হচ্ছে এত, অর্থাৎ এই শক্তির প্রয়োজন হবে ইলেকট্রনকে মুক্ত করার জন্য। যে লাল আলো আপতিত হচ্ছে তার শক্তি হচ্ছে 2.925 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19। তাহলে কি আমরা বুঝতে পারছি না যে আমার কার্যপেক্ষক যা তার চেয়ে আমার এটি বেশি হচ্ছে, অর্থাৎ আমরা বলতে পারি যে আমার আপতিত বিকিরণের শক্তি কার্যপেক্ষক থেকে বেশি, অতএব এখানে ফটোতড়িৎ প্রবাহ ঘটবে। বুঝা গেছে? নানাবিধ প্রশ্ন হয় এরকম আমাদের, যে এক ধরনের বিকিরণ আসে পড়লো, ইলেকট্রন সেখান থেকে পরজোড়িতে সংঘটিত হলো না, আর আবার বিকিরণ পরিবর্তন হলো, সংঘটিত হলো কেন? তখন তুমি বলবা যে ওখানে কার্যপেক্ষক যা ছিল তার চেয়ে পদার্থের কার্যপেক্ষক যা ছিল এক জায়গায় হচ্ছে, এক জায়গায় হচ্ছে না, যেখানে হচ্ছে না সেখানে একই বিকিরণ হচ্ছে কিন্তু আপতিত হচ্ছে, তারপরে হচ্ছে না, কারণ ওই পদার্থের আর এই পদার্থের কার্যপেক্ষক ভিন্ন। সেই কারণে ইলেকট্রন আর পরিচলিত ক্রিয়া সংঘটিত হওয়া না হওয়ার বিষয়টি নির্ভর করে। এটি আমরা জানি, আমাদের আগের ক্লাসে পরিচলিত ক্রিয়ায় ব্যাখ্যায় ব্যাপক আলোচনা করছি, সেই আলোচনা তোমরা দেখে নিবা, তাহলে এখানকার যে সমস্ত প্রশ্নগুলি হবে সেগুলি তোমরা সমাধান করতে পারবে। আজকে আমরা দুটো সমাধান করলাম গুরুত্বপূর্ণ, এর আগে এই চ্যাপ্টারের আরো আগে কিছু প্রশ্ন ছিল সেগুলো আমরা ক্লাসের ভিতরে সমাধান করছি। আমরা এখন পরবর্তী আমাদের সিলেবাসের যে চ্যাপ্টারটা আছে সেটি আলোচনা করব পরবর্তী ক্লাসে। তো সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তী ক্লাসে উপস্থিত থাকবা এই আশাবাদ ব্যক্ত করছি। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকের ক্লাস এখানেই সমাপ্তি করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো।